আমার চ্যানেল গল্পের ঝাঁপিতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের যে ছোট গল্পটা শোনাবো তার নাম তবুও, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। খবরটা পেলাম দুপুরবেলায়। অফিসে তখন সারা বছরের জমা খরচ মেলাচ্ছি। এসব লালা কোম্পানির ব্যালেন্স শিট তৈরি কি আর আমার কম্ম? চিরটা কাল আধা সরকারি অফিসে চাকরি করেছি। সেখানে বাঁধা ধরা কিছু নিয়ম কানুন ছিল, কাজকর্মের একটা ছিঁড়িছাদ ছিল। চুরি বাটপাড়ি হতো না যে এমন নয়, তবে কাগজপত্র ঠিকঠাক রাখতে হতো সর্বদা। গড়বড় দেখলে অডিট হুড়কো মারবে একেবারে। এখানে তো গরমিলই গরমিল। মালিক গণপতি বুটালিয়ার দুই লায়েক বেটা যখন তখন খামচা মেরে টাকা তোলে। অজস্র কেনা বেচাও চলছে কাঁচা টাকায়। কোনোটা পাকা খাতায় ঢুকবে, কোনোটা কর্পূরের মতো উবে যায়। মাথা খাটিয়ে খাটিয়ে বের করা যে কি কঠিন! তার মধ্যে আবার গাদা খানেক ভাউচার বেপাত্তা। রিটায়ারমেন্টের পর দায়ে পড়ে একটা চাকরি নিতে হয়েছে ঠিকই, কিন্তু কেন যে এমন একটা অগামার্কা সংস্থায় যোগ দিলাম? কম্পিউটারের ডেটা এন্ট্রি থামিয়ে ভাউচারের সন্ধানে উঠবো উঠবো করছি। বুক পকেটে হঠাৎ ক্রিং ক্রিং। বোতাম টিপে মোবাইল কানে চাপতেই ওপারে পিস্তুত বোন দোলার গলা। বিভুদা, তুমি কি অফিসে? হ্যাঁ, পাপের বোঝাই বইছি। হঠাৎ দুপুরে তোর ফোন? একটা খারাপ খবর আছে গো, শুনেছো কিছু? পলকের জন্য বুকটা ধড়াস। বয়সের দোষ। ৬২-৬৩ বছর বয়সটা এমনই। দুঃসংবাদের নাম শুনলেই হৃৎপিণ্ড চমকে ওঠে। তবে প্রাথমিক অভিঘাত সামলে নিলে খেয়াল হয় এখন আর তেমন ভয়ঙ্কর কি বা ঘটবে। কারণ মৃত্যু, সে তো মাঝে মাঝেই খবর আসছে, অমুক মামা চলে গেল, তমুক পিসেমশাইয়ের প্রয়াণ ঘটল। তা ওসব সংবাদ তো এখন স্বাভাবিকের স্তরেই নেমে এসেছে। তো কোনো দাদা দিদি ভাই বোনের অসুখ বিসুখের সমাচারও আসে মাঝে মাঝে, এবং তাও এখন গা সওয়া। অবশ্য আমার সংসারেও দুর্ঘটনা ঘটতে পারে, তবে সেই খবর নিশ্চয়ই পিস্তুত বোন মারফত আসবে না। অতএব আমার উদ্বেল হওয়াও নিরর্থক। তবু স্বরে খানিক উৎকণ্ঠা বজায় রেখে জিজ্ঞাসা করলাম, কিরে, কি হলো? ও, তুমি তাহলে জানো না? না। ক্ষণিক থেমে রইল দোলা। তারপর ইতস্তত স্বরে বলল, ভাইয়াদার হার্ট অ্যাটাক হয়েছে, ম্যাসিভ। খবরটা একেবারে অপ্রত্যাশিত। অজান্তেই ষড়যন্ত্র বেয়ে প্রশ্ন ঠিকরিল, কখন? আজই সকালে, বাজার থেকে ফিরেই নাকি। খুব সিরিয়াস কন্ডিশন। জেনিথ হার্ট রিসার্চে ভর্তি আছে, ইন্টেন্সিভ কেয়ারে। ও, একটা শুধু ও। এর বেশি আর শব্দ ফুটল না গলায়। ওপারে দোলাও নীরব। বেশ খানিকটা সময় নিয়ে বলল, আমায় সীমা বৌদি ফোন করেছিল। ওরা খুব নার্ভাস হয়ে পড়েছে, বুঝলে। বিকেলে একবার যাবো ভাবছি। আমার কি বলার আছে এক্ষেত্রে? চুপ করে রইলাম। দোলা ফের বলল, অবশ্য গিয়েও তো কিছু করার নেই। তাছাড়া ওদের সাহায্য করা উচিত নয়। যা চিজ এক একটা। তবু একবার দাঁড়িয়ে আসি। এবারও রাগ কাড়লাম না। দোলা ফোন কেটে দিয়েছে। পকেটে পুরলাম মোবাইল। মাথাটা কেমন ঝিমঝিম করছে হঠাৎই। ভাইটির সঙ্গে এখন যা সম্পর্ক, তাতে তো আমার পুরোপুরি উদাসীন থাকারই কথা। কিন্তু তেমনটা রইতে পারছি না কেন? রক্তের টান? ছ, কবেই তো পচা গলা সুতোটা ছিঁড়ে ফেলেছি। আত্মীয় মহলে ঘোষণা করে দিয়েছি, ওই বেঈমান মতলবী ভাইয়ের আমি মুখ দর্শন করতে চাই না। মরলেও তাকে দেখতে যাবে না এই শর্মা। তাহলে কেন এই চিত্তচাঞ্চল্য? সামনে গণপতি, বেটে খাটো গোলগাল লোকটা চোখ কুচকিয়ে তাকিয়ে একটু অবাক স্বরেই যেন বলল,
क्या बात है দত্তবাবু, তবিয়ত ঠিক আছে তো? চকিতে টান টান হলাম। হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? না, দেখে ভাবলাম আমার অ্যাকাউন্টস কা কাম কব তক খতম হবে। হয়ে যাবে স্যার, কয়েকটা ভাউচার পাচ্ছি না। মৃন্ময়কে বলুন ও ঢুঁড়ে দেবে, না থাকলে বানিয়ে দেবে, লেকিন দের করবেন না, মাহিনা তো ফুরিয়ে এলো। মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল, তা আমি কি করব? কতবার তো বলেছি একটু আগে থেকে কাজ শুরু করুন, তখন তো কই কানে জল ঢোকে না। এদিকে যেই না নিজেদের সময় ঘনালো, অমনি ঘাড়ে উঠে তাগাদা মারছে। বোঝেই না, হিসেবের খাতা ডাইনে বায়ে মেলানোয় কত ঝকমারি। গণপতি হেলে দুলে চলে গেল নিজের এসি চেম্বারে। ফের বসেছি কম্পিউটারে। আগের অফিসে এইসব যন্ত্রের বালাই ছিল না, এখন ঠেকায় পড়ে শিখে নিয়েছি মোটামুটি। তবে হাত তেমন দ্রুত চলে না, দেখে শুনে কাজ করতে হয়। টুকটুক করে এগোতে এগোতে গলা উঁচিয়ে ডাকলাম মৃন্ময়কে। ধরালাম প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, সেল পারচেজের গোটা কয়েক ফাইল আবার দিয়ে যেতে বললাম টেবিলে। কিবোর্ডে আঙুল চলছে, কম্পিউটারের পর্দায় ফুটে উঠছে সংখ্যা, অক্ষর, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। আশ্চর্য, আর একটা ছবিও দুলছে যে অন্য এক মনিটরে। তখন আমি আসানসোলে পোস্টেড। সিজন চেঞ্জের মুখে মুখে নিউমোনিয়ায় ধরেছে মাকে। হাসপাতালে ভর্তি করেছে শুনেই আমি আর কল্পনা ছুটে এসেছি কোয়ার্টারে তালা দিয়ে, মৌ পিউকে সঙ্গে নিয়ে। কিছুই করা গেল না, টানা 7 দিন জমে ডাক্তারে টানাটানির পর চলে গেল মা। ক্রিয়াকর্ম শেষ হলো, নিয়মভঙ্গও চুকলো। এবার সপরিবারে কর্মস্থলে ফেরার পালা। যাওয়ার আগের দিন সন্ধেবেলা, সময়টা ডিসেম্বরের মাঝামাঝি। সেবারে বেশ তাড়াতাড়ি ঠান্ডা পড়েছিল কলকাতায়। সঙ্গে আমাদের তেমন শীতবস্ত্র ছিল না। গায়ে মার একটা শাল চাদর চড়াবে বলে স্টিলের আলমারির চাবিখানা চাইল কল্পনা। কি কাণ্ড, চাবি পাওয়া যাচ্ছে না। খোঁজ খোঁজ খোঁজ, মার তোশকের তলা, বাবার বইয়ের তাক, ঘরের আনাচ কানাচ, রান্নাঘরের খাঁজ খোঁজ, সর্বত্র দেখা হলো না। মার চাবির থলেটাই ভ্যানিশ। ভাইয়া কি অদ্ভুত নিরাসক্ত, হাত উল্টে বলল, মা যে কোথায় কি রাখতো, এখন আবার লোক ডেকে চাবি বানাও। সীমা তড়িঘড়ি বলল, সে তো পরের কথা, এখন নয় দিদি আমারই একটা শাল গায়ে দিক না। বাবার চোখে তখন গ্লুকোমা ধরেছে, দেখতে পায় না ভালো মতন। মায়ের মৃত্যুতে কেমন যেন জবুথবু মেরে গিয়েছিল। সেই বাবা পর্যন্ত খুঁতখুঁত স্বরে বলল, চাবি হারাবে কি করে, সর্বাণী তো কখনো আঁচল ছাড়া করতো না। হসপিটালে নিয়ে যাওয়ার সময় কে তার চাবি খুলেছে দেখো। অমনি সীমা ঝনঝন করে উঠেছে, মায়ের আঁচলের খুঁটে কোনো চাবি টাবি ছিল না তখন, উনি আমাদের কাউকে দিয়েও যাননি। অপ্রীতিকর পরিস্থিতি। আমি বুড়বুকের মতন বলে উঠলাম, যাকগে বাদ দাও বাদ দাও, পরে আবার ভালো করে দেখোখন। সেই রাত্রেই কল্পনা বলেছিল, দেখেছ তো ভেতরে গয়নাগাটি ফাটি থাকলে চাবিরও কেমন ডানা গজায়। ধুস, মায়ের আবার গয়না কোথায়? নয় নয় করে অল্প কটা ছিল তো। আসানসোল গিয়ে মা আমায় নিজে বলেছিলেন, মৌয়ের নাম করে একজোড়া বাউটি রেখেছিলেন, পিউয়ের জন্য বালা, এমনকি বাবু আর বউকে দেবেন বলে সরু হার ছিল একজোড়া। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, এবার ওগুলোর ডানা না গজায়। শুনতে ভালো লাগছিল না। বলেছিলাম, থামো তো, ভাইয়া কি ওরকম নাকি? কে যে কিরকম টেট্টি পাবে। কল্পনার আগাম আশঙ্কা সত্যি সত্যি ফলে গেল। চাবির গোছার সন্ধান মিলেছিল আমরা বিদায় নেওয়ার পর। খাটের তলাতেই নাকি পড়েছিল কিভাবে, এবং আলমারিতে মার শাড়ি টাড়ি পাওয়া গেল, তবে লকার বিলকুল ফাঁকা। গোটা 2-3 আংটি ছাড়া গয়নাগাটি কিচ্ছু নেই।
শুনেই কল্পনার চোখ বড় বড়। দেখেছো তো, গরিবের কথা মিলল তো? তোমার ভাই ভাইয়ের বউ দুটোই শয়তান, তককে তককে ছিল, কখন গয়নাগুলো হাতানো যায়। তখনও কিন্তু আমি ভাইয়ার পক্ষই নিয়েছিলাম। বলেছিলাম, কি আজে বাজে বকছো? সামান্য দুটো গয়নার জন্য ওরা ওই নোংরা কাজ করবে? করতে পারে। কত ভালো চাকরি করে ভাইয়া, মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসার। ওরকম কটা গয়না গড়াতে তো ওর কাছে নস্যি। আর সীমাও কিছু হাঘুরে বাড়ির মেয়ে নয়। বিয়েতে বাপের বাড়ি থেকে কম হার নেকলেস পেয়েছে নাকি? দুনিয়ায় যার যত আছে সে আরো বেশি চায়, সোজা পথে না পেলে বাঁকা রাস্তা ধরে। এখনো বলছি, যেমন করে হোক বদলি নিয়ে কলকাতায় ফেরো, নইলে দেখবে পায়ের তলার মাটিটাও কখন সরে গেছে। মেয়েদের দূরদর্শিতার তারিফ করতে হয়, কি করে যে আগাম অনুমান করে ফেলে। মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে বসলাম। মৃন্ময় গাদাখানেক ফাইল এনেছে, টেবিলে স্তূপ করে দিয়ে বলল, সব ভাউচার কিন্তু নেই দত্তবাবু। তাহলে কাজটা করব কি করে? পেমেন্টগুলোর রেকর্ড তো চাই। স্যার বললেন আপনার সঙ্গে বসে ওগুলো তৈরি করে নিতে। ধুৎ, এত দু নম্বরি কাজ কি আর আমার পোষায়? এর জন্য দরকার ভাইয়ার মতন লোক, যারা নকল কাগজপত্র তৈরিতে একেবারে ওস্তাদ। তেতো মুখে পড়লাম মৃন্ময়কে নিয়ে। দেখে বুঝে হিসেব করে চলছে লেখালেখি। মৃন্ময় উঠে যেতেই বিক্রি বাটার ফাইল খুলে বসেছি। একটা একটা করে মেলাচ্ছি কম্পিউটারের সঙ্গে। ট্রায়াল ব্যালেন্স বানানোর আগে পুরো প্রস্তুতি নিয়ে রাখাটাই আমার রীতি। ভাইয়ার হঠাৎ হার্ট অ্যাটাক হলো কেন? হৃদয়ই যার নেই, তার হৃদয় পীড়া হয় কিভাবে? রক্তচাপ কি বেড়ে গিয়েছিল বেশি? নিয়মিত চেক আপ করাতো না? মদ টদ খাই বলে জানি, তবে কখনো বেহেড হয়ে বাড়াবাড়ি করেছে বলে তো শুনিনি। অবশ্য আকণ্ঠ মদ গিলেও অনেকে নাকি মাতাল হয় না, এবং মানুষ হিসেবে তারা নাকি যথেষ্ট বিপজ্জনক। কে জানে কি থেকে কি হলো। আজকাল তো খবরও রাখি না ওদের। আক্রমণটা হওয়ার আগে নিশ্চয়ই বুকে খুব ব্যথা হয়েছে। আবার মস্তিষ্কের পর্দায় ছবি, একটু যেন রং জ্বলা জ্বলা, ঝাপসা ঝাপসা। খেলার মাঠে কাকে যেন ভাইয়া খারাপ গালাগালি দিয়েছিল। দল বল জুটিয়ে এনে ছেলেটা বেধড়ক পেটাচ্ছিল ভাইয়াকে। খবর পেয়ে ছুটলাম ভাইকে বাঁচাতে। আমাকে দেখতে পেয়ে কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে ভাইয়া পালিয়ে এলো। আমার পিছনে লুকিয়েছে, কপাল ফুলে আলু, রক্ত পড়ছে নাক দিয়ে। দু চোখে রক্ষা পাওয়ার কি অসহায় আরতি। দৃশ্যটা এখনই কেন মনে পড়ল? আমাকে দুর্বল করে দিতে? হুম, কোনোভাবেই আবেগকে প্রশ্রয় দেওয়া চলে না। যে অন্যায়টা আমার সঙ্গে করেছে সে তারই সাজা পাচ্ছে, এমন ভাবে নিলেই তো গোল চুকে যায়। জোর করে মন বসালাম কেজো হিসেবে। তৈরি হচ্ছে লাভ লোকসানের খতিয়ান। বিস্তর মুনাফা লুটেছে বুটালিয়া। নানান কৌশলে কামাচ্ছি লাভের অঙ্ক। ফন্দি ফিকির অবশ্য বুটালিয়ারই শেখানো। কত জলে কত দুধ মেশাতে হবে এ যেন তার একেবারে নখাগ্রে। অতএব বানাচ্ছি উল্টো পাল্টা খরচ, যাতে আয় করে ছাড় মেলে। পয়সা কামানোর কত ধান্দাই যে জানে ব্যবসায়ী। তবে বুটালিয়াকে একা দোষ দেওয়া কি আমার সাজে? আমার মায়ের পেটের ভাইটি ব্যবসাদারের চেয়ে কিসে কম? বরং সে তো আরো নৃশংস, আরো নির্মম। দীর্ঘকাল সুগার ছিল বাবার, চোখ তো গেছে ওই কারণেই। শেষে ক্রিয়েটিনিন বেড়ে দুটো কিডনি প্রায় বিকল। তখন আমি চলে এসেছি কলকাতায়, যোধপুর পার্কের বাড়িতেই থাকি। বাবাকে হাসপাতালে ভর্তি করে ভাইয়াকে পাশে নিয়ে দাঁতে দাঁত চেপে পাঞ্জা কষছিলাম এক অমোঘ মৃত্যুর সঙ্গে। পর পর 4খানা ডায়ালিসিস হলো, তাতেও বাঁচল না বাবা। মাত্র 13 দিনে 1,90,000 বিল হয়েছিল হাসপাতালে। কড়ায় গন্ডায় তার অর্ধেকটা আমার কাছ থেকে বুঝে নিল ভাইয়া। পরে জানলাম বাবার সঙ্গে ভাইয়ার একটা যৌথ চিকিৎসা বীমা ছিল, ভাইয়াই করিয়ে রেখেছিল।
1,40,000 টাকা নাকি পেয়েও ছিল ইন্স্যুরেন্স থেকে। আমার তখন যথেষ্ট অর্থ সংকট, মৌয়ের বিয়েতে সঞ্চয়ের অনেকটাই ফৌত, চাকরির অবসরকালও ঘনিয়ে আসছে। দাদার হাল জানা সত্ত্বেও একটি পয়সাও উপুড়হস্ত করল না ভাই। উফ, মনে পড়লেই রক্ত যেন টগবগ করে ফুটতে থাকে ধমনীতে। আবার মোবাইল বাজছে। ফের দোলা নাকি? ওদিকে কি কিছু ঘটে গেল? অবসন্ন হাতে বের করলাম ফোনটা। মনিটরে যোগু। গলা সহজ রেখে বললাম, হ্যাঁ বল। শুনেছিস তো সব? হুম। আইসিসিউতে দেখে এলাম রে। গতিক একেবারেই ভালো নয়। প্রেশার এখনো খুব নেমে আছে। ওষুধেও তেমন রেসপন্ড করছে না রে। পালসও ইরেগুলার। ও, তা ডাক্তার কি বলছে? আশার বাণী শোনাচ্ছে না। হার্টের দুখানা ওয়াল নাকি মারাত্মক জখম হয়েছে রে। ও, তুই কি এবার আসবি? কেন? আহা, যেমনই হোক সহোদর ভাই তো, এমন একটা ক্রিটিক্যাল মোমেন্ট, তুই বড় দাদা, একবার দেখে যাবি না? হুম। তাহলে আসছিস? দেখি। আয় আয়। মান অভিমান কিছু পুষে রাখিস না, পরে হয়তো আফসোস হতে পারে। আরে বাবা, ভুল অন্যায় এসব তো মানুষই করে নাকি? হ্যাঁ, সে তো বটেই। স্বাভাবিকভাবে বলতে চেয়েও স্বরটা বেঁকে গেল। অফ করে দিলাম ফোনটা। কোষ্ঠে মেরে গেছে মেজাজ। ওই অলম্বুস মামাতো ভাইটার মুখেও কিনা জ্ঞান শুনতে হলো। আত্মীয়রা অবশ্য এরকমই হয়। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হলে ফ্রেন্ডসের ওপারে দাঁড়িয়ে মজা দেখে আর সুযোগ পেলেই উপদেশ চেটায়। কিন্তু প্রকৃত অপরাধটা যে করলো তার সঙ্গে মাখামাখিটা ঠিক বজায় রাখে। দুপক্ষেরই প্রিয় সাজবে, এর মুখে ওর নিন্দা শুনবে, সামনাসামনি আহা উহু করবে, তবেই না আত্মীয়। কিসব বাক্যের ছিরি! বলে কিনা মান অভিমান পুষে রাখিস না। ভাইয়াকে তোরা একদিনও কেউ আঙুল তুলে বলেছিস যে কাজ সে করেছে তা ক্ষমার অযোগ্য? আজ এই বুড়ো বয়সে অবসর নেওয়ার পরও একটা থার্ড ক্লাস কোম্পানিতে চাকরি নিতে বাধ্য হয়েছি। নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে আজে বাজে কাজ করছি। তার কারণটা যে ওই ইন্টেন্সিভ কেয়ারে পড়ে থাকা নরাধমটা, সেটাও একবার ভাব তোরা, তারপর নয় বক্তিমে শোনাস। উফ, আবার সেই দিনটা মনে পড়ে যাচ্ছে। বাবার মৃত্যুর পর তখনও বোধহয় মাস দেড়েক পেরোয়নি। অফিস থেকে ফিরে ঘরে টিভি খুলে বসেছি। ভাইয়ার ডাক, দাদা একবার শুনে যাও তো। স্বরটা যেন কেমন লাগলো। উঠে ওদের ঘরে যেতেই ভাইয়া দুখানা স্ট্যাম্প পেপার লাগানো কাগজ বাড়িয়ে দিল। দেখো তো এটা কি? বাবার ড্রয়ার থেকে বেরোলো। আরে, এ তো একটা উইল, বাবার সই করা। সেই রকমই তো মনে হচ্ছে, পড়ে দেখো কি সব লেখা আছে। একবার চোখ বুলিয়ে বিশ্বাস হলো না। আবার পড়ছি। আবার যোধপুর পার্কের গোটা বাড়িটা বাবা ভাইয়ার নামে লিখে দিয়ে গেছে। ভাইয়ার অবর্তমানে সম্পত্তিটা পাবে ভাইয়ার ছেলে বাবুয়া। আমি, মৌ, পিউ কেউ কোথাও নেই। অস্ফুটে বলে উঠলাম, হতে পারে না, এ হতে পারে না। ভাইয়া নির্বিকার স্বরে বলল, কি হতে পারে না? সইটা কি বাবার নয়? সাক্ষীও তো আছে দেখছি, আমাদের ডাক্তার বাবু। অসম্ভব, বাবা উইল করেছে, এ তো জন্মে শুনিনি। ফস করে সীমা বলে উঠল, আপনি জানেন না বলেই যে বাবা উইল করতে পারবে না এমন কথা কোথাও আছে কি? অবশ্যই আমি বাবাকে জানি, করলে বাবা নিশ্চয়ই আমাকে বলতো। কিচ্ছু জানেন না। চিরকাল বাইরে বাইরে থেকেছেন, বাবার কতটুকু খবর রেখেছেন আপনি? আমরাই বাবা মার সেবা যত্ন করেছি, হয়তো তাই বাবা খুশি হয়ে। চুপ, একদম চুপ। রাগে আমার ব্রহ্মতালু জ্বলছিল। গর্জন করে বললাম, আমি এ উইল বিশ্বাস করি না। আহা, চটে যাচ্ছিস কেন? ভাইয়া আমার হাত চেপে ধরল। সীমাকে বলল, তুমি যাও তো এখান থেকে, আমরা দুই ভাই একটু ম্যাটার্সটা নিয়ে ডিসকাস করি। সীমা বেরিয়ে যেতেই ভাইয়া নরম গলায় বলল, শোন দাদা, এ তো আমারও বিশ্বাস হচ্ছে না, কিন্তু চর্মচক্ষে দেখেছি, উড়িয়ে বা দিই কি করে? কল্পনার শঙ্কাটা বুঝি
ডাঙস মারছিল মস্তিষ্কে। চেঁচিয়ে বললাম, একদম ফালতু গল্প ফাঁদবি না কিন্তু, এটা সাজানো উইল, জাল উইল। বাবা চোখে কিছু দেখতে পেত না, সেই সুযোগে তোরা এই কাগজে সই করিয়ে নিয়েছিস। যাহ, কি যে বলিস! আমি তোকে ঠকাবো, নাকি উইলের জোর দেখিয়ে এক্ষুনি তোকে বাড়ি ছেড়ে যেতে বলবো? ভাইয়ের স্বরে উত্তেজনার লেশ মাত্র নেই। মাখন সুরে বলল, থাক না তুই যতদিন খুশি, আমি তোকে মোটেই তাড়াবো না। অর্থাৎ চাইলেই ভাগাতে পারে। অপমানে কান মাথা ঝাঝা করছিল, কথা বাড়াতে প্রবৃত্তি হলো না। চলে এসেছি ঘরে। কল্পনারও কানে গেছে সবকিছু, তারও মুখ থমথমে, দুজনেই বাকরুদ্ধ। কি দুঃসহজে কেটেছিল রাতটা! প্রহরের পর প্রহর জেগে আছি, চোখের পাতা বন্ধ হচ্ছে না। মুখ বুজে যদি এ বাড়িতে থেকেও যাই, প্রতি মুহূর্তে কাঁটা ফুটবে না? পরদিন ভোরেই কল্পনা আর পিউকে জানিয়ে দিলাম সিদ্ধান্তটা। ৭২ ঘন্টার মধ্যে ওই বাড়ি আমি ছাড়বই। যদি বস্তিতে গিয়ে থাকতে হয় সেও ভি আচ্ছা। ভাইয়া সীমাদের সঙ্গে আর বসবাস নয়। দাদার ভিটেমাটি হরণ করা সেই চিটিংবাজ ভাই আজ মরতে বসেছে বলে তাকে এখন দেখতে যেতে হবে? কক্ষনো না। চেয়ার ছেড়ে উঠলাম, পায়ে পায়ে ঢুকেছি বুটালিয়ার ঠান্ডা ঘরে। স্যার, আজ আর হিসেব ভাল লাগছে না, বেরিয়ে পড়ছি। সে কি, আমার ব্যালেন্স শিটটা তো টাইমে রেডি হবে না দত্তবাবু? কিছু ভাববেন না স্যার, বানিয়ে দেবো আমি। দেখবেন আমাকে ডোবাবেন না, আপনার ওপরই কিন্তু সব ছাড়া আছে। বলতে ইচ্ছে হলো, কারো ওপর কিচ্ছু ছাড়া থাকে না বুটালিয়া। আমি যদি আজ বাড়ি ফেরার পথে দুম করে টেসে যাই, তাহলে কি আপনার ব্যালেন্স শিট আটকে থাকবে? সব ওপরওয়ালার খেল। বললাম না কিছু। মাথা নেড়ে বেরিয়ে এসেছি চেম্বার থেকে। কম্পিউটার বন্ধ করে ব্যাগ ছাতা নিয়ে সোজা ফুটপাতে। বড্ড ক্লান্ত লাগছে, আজকাল শরীর যেন আর ধকল নিতে পারছে না। কিন্তু এক্ষুনি এক্ষুনি যে জাতাকল থেকে মুক্তি পাবো, সে আশাই বা কোথায়? যোধপুর পার্ক ছেড়ে গড়িয়া চলে গিয়েছিলাম, স্টেশনের কাছে, ২ কামরার ভাড়া বাড়িতে। সম্পূর্ণ অজানা অচেনা পাড়া, পরিবেশটাও একদম অন্যরকম। কল্পনা ভারী মুখ শুকনো করে থাকতো সারাদিন। পিউও কেমন দিশেহারা মতন হয়ে গিয়েছিল। তার কলেজ, কোচিং, বন্ধু বান্ধব সবই যেন আলোক বর্ষ দূরে। আমারও ডালহৌসি পাড়ায় যাতায়াত করতে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। ৫৮ বছর বয়সে ট্রেনে বাদুড়ঝোলা হয়ে শেয়ালদা, সেখান থেকে হন্টন, মরিয়া হয়ে রিটায়ারমেন্টের মুখে মুখে ছোট একখানা ফ্ল্যাট কিনে ফেললাম চেতলায়। বাকি সঞ্চয়টুকু তো ফুরুত। ব্যাংক লোন নিতে হলো মোটা অঙ্কের। এখনো মাস মাস অনেকগুলো টাকা সুদতে হয়। পেনশনে কুলাচ্ছিল না বলে চোখ কান বুজে ফের বেরোতে হলো রোজগারে। আর কতদিন এভাবে টানতে পারবো কে জানে। পিউয়ের বিয়েটা হয়ে গেলে শেষ দায়িত্বটা নামে ঘাড় থেকে, তারপর না হয় বুড়ো বুড়ি পেটে কিল মেরেই থাকবো। সন্ধ্যা নেমেছে অফিস পাড়ায়। মিনিবাস স্ট্যান্ডে লম্বা লাইন। তীর্থের কাক হয়ে আমিও বাসের প্রতীক্ষায়। যোগুর কথা শুনে যা মনে হলো, ভাইয়ার বাঁচার আশা কম। আমার থেকে পাক্কা বছর পাঁচেকের ছোট। তার মানে ৬০-এ পৌঁছতে এখনো ২-২.৫ বছর বাকি। এত তাড়াতাড়ি চলে যাবে? একটা কিশোর মুখ মনে পড়লো আচমকা। ক্লাস 6 এর রেজাল্ট বেরিয়েছে, অঙ্কে মাত্র ১২ পেয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি ঢুকতে সাহস পাচ্ছে না ছেলেটা। দাদার পিছন পিছন কাঁদো কাঁদো মুখে, যেন দাদার আড়ালে থাকলেই সে আসন্ন প্রহারের হাত থেকে রেহাই পাবে। মার্কশিট দেখে বাবা অবশ্য মারধর করেননি, ভারিক্কি গলায় শুধু বলেছিল, আজ থেকে তোমার লেখাপড়ার পাঠ শেষ, এবার চায়ের দোকানে ঢুকিয়ে দেব, বেয়ারার কাজ করবে। অমনি ছেলেটার মুখ কাচুমাচু, চোখ ছলছল করছে। সেই ছেলেটারও অন্তিমক্ষণ ঘনিয়ে এলো। এখন কি ওই দাদার একবার যাওয়া উচিত নয় ভাইকে দেখতে? আহ, ফের সেই তুলতুলে ভাবনা। যেদিন লরিতে মালপত্র তুলে দাদাকে বাড়ি ছাড়তে হলো, সেদিনটার কথা স্মরণে নেই?
দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল ভাই। ওই ছোটলোক ভাই মরে পচে গেলেও কি আসে যায় দাদার? একসঙ্গে তিনখানা চেতলার মিনি ঢুকছি। প্রথমটা ছেড়ে দ্বিতীয়টায় বসার জায়গা পেলাম। পথে ঘাটে আজ বড্ড জ্যাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে বাস। জানলার ধারে বসেও হাওয়া তেমন লাগছে না গায়ে। শেষে জ্যৈষ্ঠের গুমোট যেন আরো বাড়িয়ে দিচ্ছে শ্রান্তি। বাড়ি ঢুকে ভাইয়ার প্রসঙ্গটা আগে তুললাম না। সোজা ঢুকেছি বাথরুমে। অভ্যেস মতো স্নান সেরে যেন একটু শীতল হলো স্নায়ু। চুল টুল আঁচড়ে খুদে লিভিং রুমের সোফায় এসে বসেছি। কল্পনাও বেশ গম্ভীর গম্ভীর। ভাইয়ের সংবাদটাও জানে নির্ঘাত। আত্মীয়দের মধ্যে কথা ভাসানোর লোকের তো অভাব নেই, অবশ্য কেউ না কেউ। তবে সেও আগ বাড়িয়ে বলছে না কিছু। চায়ের কাপ টেবিলে রেখে বলল, খাবে কিছু? মুড়ি মেখে দেব? দাও। পিউ কোথায়? কম্পিউটার ক্লাসে, ফিরতে বোধহয় একটু দেরি হবে, বলে গেছে। ও। কল্পনা সামনের সোফায় বসলো, একটু যেন উসখুস করছে। চায়ে চুমুক দিয়ে বললাম, কিছু বলবে? একটু আগে তোমার কানুদার ফোন এসেছিল। ভাইয়ার ব্যাপারে তো জানি। ভেন্টিলেটরে দেওয়া হয়েছে, সেটা শুনেছ? মাথাটা নড়ল সামান্য। ঠোঁট দিয়ে প্রশ্ন বেরিয়ে এলো, তাই নাকি? হ্যাঁ গো, এই তো সন্ধ্যাবেলায় ঢুকিয়েছে, রাতটা বোধহয় কাটবে না। নিঃশব্দে কাপটা নামিয়ে রাখলাম। হেলান দিয়েছি সোফায়। দার্শনিকের সুরে বললাম, একেই বলে নিয়তির খেলা। তঞ্চকতা করে বাড়িটা অধিকার করলি, কিন্তু বেশিদিন ভোগ তো করতে পারলি না। কেন? বউ ছেলে তো থাকছে, তারা ভোগ করবে। না গো না, এ জীবনে মানুষ যা যা অন্যায় করে, পাপ করে, এই ইহজীবনেই তার ফল ভোগ করতে হয়। সীমারাও ছাড় পাবে না। কি জানি, তবে দখলদারি ওরা ছাড়বে কি? আইনকেও তো তারা পকেটে ভরে রেখেছে। কোনো বিধাতা এসে ওদের ঠেকাতে পারবে না। কল্পনা ভুল বলেনি। রাগ করে গৃহত্যাগ করেছিলাম বটে, তবে নির্বিবাদে অপমানটা হজম করে নেওয়া কল্পনা মানতে পারেনি। একরকম তারই তাড়নায় আদালতের দ্বারস্থ হয়েছিলাম। দুটো শক্তপোক্ত পয়েন্ট ছিল আমার। এক, উইলে যে তারিখটা আছে সেই সময় বাবা প্রায় অন্ধ, সুতরাং ওই উইলে সইয়ের কোনো মূল্য নেই। একরকম লিখে অন্যরকম পড়ে শুনিয়ে স্বাক্ষর করানো হয়ে থাকতেও তো পারে। দ্বিতীয় যুক্তি, কোনো কারণ ছাড়া বড় ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার নেই বাবার, এবং বাবার সঙ্গে আমার যেরকম স্বাভাবিক সম্পর্ক, তাতে আমাকে ছেঁটে ফেলা বাবার পক্ষে অসম্ভব বটে। অতএব উইলটিকে জাল বলে ঘোষণা করা হোক। কি হলো কোর্ট কাছারি করে? সেখানেও তো আমি ডাহাফেল। মাঝখান থেকে টাকা পয়সার শ্রাদ্ধ আর হয়রানির চূড়ান্ত। আমারই উকিলকে মোটা ঘুষ খাইয়ে মামলা কাচিয়ে দিল আমার গুণধর ভ্রাতা। আইনের দরবারে সুবিচার পেলাম না আমি। এখানেও কি বিধাতা পুরুষের কোনো হাত ছিল না, নাকি তিনি চোখে ঠুলি পড়েছিলেন? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললাম, যাকগে, বাদ দাও। এ অধ্যায় আমরা তো মন থেকে মুছেই ফেলেছি। কল্পনা খালি কাপ নিয়ে উঠে যাচ্ছিল, দুপা গিয়ে থেমেছে হঠাৎ। ঘুরে বলল, একটা কথা ভাবছিলাম। কি? তুমি কিন্তু একবার বুড়ি ছুঁয়ে আসতে পারতে। কেন? বোঝই তো, 5 জন 5টা কথা বলবে। হু কেয়ার্স? আমি মামলায় হারার পর ভাইয়া যখন জনে জনে বলে বেরিয়েছে, দাদা মিছিমিছি আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছিল, আমি তো দাদাকে আশ্রয়চ্যুত করতে চাইনি। এখন এলে থাকতে দেব, তখন তো আত্মীয়দের গলায় কোনো স্বর ছিল না। শয়তানটার মিথ্যে কথাগুলোকে দিব্যি গিলেছে তারা, বহুত জুস নিয়েছে। ওইসব আত্মীয়দের আমি অন্তত পরোয়া করি না। তবু তবু ওই নীচ বদমাইশটা কোথায় কিভাবে পড়ে আছে, এই ধরনীতে থাকলো না পুন্নাম নরকে পাড়ি দিল, তা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তোমাকে সাফ বলে রাখছি কল্পনা, আমরা কিন্তু অশৌচ টশৌচ পালন করব না। ছি, ওভাবে বললো না। যত বড় শত্রুই হোক, এখনো তো সে বেঁচে।
কথাটা বুঝি ধক করে লাগলো কোথাও, চুপ মেরে গেলাম। পাছে আমার উত্তেজনা বেড়ে যায়। কল্পনাও আর আমাকে ঘাঁটালো না। টোকো মেজাজে কাটলো সন্ধেটা। পিউ এসে গেল, খেয়ে নিলাম তাড়াতাড়ি। কাকার খবর সেও দেখলাম জানে, তবে মেয়ে আমারই দলে, চায় না আমরা কেউই যাই। বাবার অপমান মৌপিউয়ের বুকে তো কম বাজেনি। ঘর আধার করে শুয়ে পড়েছি আগে আগে। মনটা ভারী বিক্ষিপ্ত হয়ে আছে, ঘুম আসছিল না। টের পাচ্ছি লিভিং রুমে কল্পনা আর পিউ টিভি দেখছে। ফোনও এলো একটা, সম্ভবত মৌয়ের। মা মেয়ে দুজনেই কথা বলল গলা নামিয়ে। এক সময় থামলো ফোন আলাপ, বন্ধ হলো টিভি। ঘরে এলো কল্পনা, শয্যা নিয়েছে। জেগে আছি আমি। ভেন্টিলেটরে দিয়েছে মানে ভাইয়ের নিশ্চয়ই জ্ঞান নেই। আর কি চেতনা ফিরবে? শরীরটা নিশ্চয়ই ছটফট করছে বাঁচার জন্য। হঠাৎই এক ধূসর ছবি। দুর্গাপুজোর চাঁদা তুলতে বেরিয়ে কোনো দোকানদারকে খুব শাসিয়ে এসেছিল ভাইয়া। অভিযোগ পেয়ে থানা থেকে পুলিশ হাজির। ভাইয়াকে তুলে নিয়ে যাবে। ভাইয়া তখন অন্দরে থরথর করে কাঁপছে, আর আমার হাত ধরে বলছে, ভুল করে ফেলেছি রে দাদা, এবারটা বাঁচা। ভাইয়া কি এখন নিজের অন্যায়টা বুঝতে পারছে মরণকালে? জানি না, কিন্তু আমার সব কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সম্পর্কের খতিয়ানে জমা খরচের হিসেবটা মিলছে না যেন। আমার সঙ্গে সে পদে পদে যে আচরণটা করেছে, সবটাই তো খরচ, প্রতারণা, ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়ার অপমান। তুলনায় জমার ঘরে আছেটা কি? দাদার আড়াল খোঁজা ওই করুণ চোখ দুটো ছাড়া। তবু জমার পাল্লাই বেশি হেলে পড়ে কেন? হায় রে, সম্পর্কের ব্যালেন্স শিটটা যে কি আজব। এতক্ষণ তোমরা শুনছিলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প তবুও। গল্পটি কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না। আর আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চটপট সাবস্ক্রাইব করে দাও।